অফিসে নূরের ৩০ জনের টিম সহ নূরকে প্রবেশ করতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বিশাল বিল্ডিংয়ের ৮ তলায় রাফসান শিকদারের অফিস, প্রতি তলায় তাদের ভিন্ন ভিন্ন কোম্পানির অফিস থাকলেও ৮ তলায় হেড অফিস। সব কোম্পানি এখান থেকেই পরিচালনা করা হয়। নূর সবাই দেখে এক পলক তাকিয়ে কনফারেন্সের রুমে চলে গেল। অমি ও বাকি ৩০ জন নূরের সাথে কনফারেন্স রুমে গিয়ে নিজেদের জায়গা বসে পড়ল। নূর রাফসান শিকদারের চেহারের সামনে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। পাথরের চোখ ফেটে অশ্রু আজ বেরিয়ে আসতেই চাইছে। চোখ বন্ধ করে নিজেকে সামলে ফেলল নূর। এখনও অনেক পথ বাকি। এভাবে ভেঙে পড়লে পরে দুর্গম পথ পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়বে। নূর নিজের বাবার চেহারে বসে অমিকে উদ্দেশ্য করে বলল, সব ফুলের প্রজেক্টে সেট করে দাও অমি। কামিনী চৌধুরীকে আগামী ৭ মিনিটের মধ্যে অফিসে হাজির হতে বলো। সাথে এটাও বলে দাও, যদি সে সময় মতো এখানে উপস্থিত হতে না পারে তাহলে পরবর্তীতে আমার সিদ্ধান্তই হবে শেষ সিদ্ধান্ত। তার কোনো এক্সপ্লেনেশন গ্রহণযোগ্য হবে না। অমি ইয়েস ম্যাম বলে দ্রুত নিজের কাজ কমপ্লিট করতে চলে গেল। নূর রাফসান শিকদারের চেহারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। রাফসান শিকদার খুন হওয়ার পর এই চেয়ারে এখন পর্যন্ত আর কেউ বসেনি, এমনকি আশমিনও না। নূরের মনে হচ্ছে চেহার নয়, বাবার কোলে চড়ে বসে আছে সে। বাবার আদুরে হাতে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে বাবার গায়ের গন্ধ এখনও এই চেহারেই লেগে আছে। নূরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নূর সপ্তপর্ণে তা মুছে নিল কেউ দেখার আগে। আশমিন গাড়িতে বসে নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সেও আজ অফিসে যাচ্ছে, মিটিংয়ে থাকতে হবে তাকে। কোনো প্রস্তুতি ছাড়াই বাঘিনীর সামনে যাচ্ছে সে। দেখা যাক তার তেজিনী কিভাবে তাকে কুপোকাত করে। নূর সোজা হয়ে বসে চারদিকে চোখ বুলিয়ে নিল। তার টিমের মেম্বার নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে। এখানকার সবাই আমজাদ চৌধুরীর অনাথ আশ্রমে বড় হয়েছে। ছোটবেলা থেকেই নূরের তাদের সাথে সখ্যতা। কামিনী চৌধুরীর তিক্ত কথা থেকে বাঁচতে আমজাদ চৌধুরী নূরকে প্রতিদিন বিকালে অনাথ আশ্রমে নিয়ে যেতেন। ছোটোবেলায় সবাই নূরকে স্নেহ করত। নূরও খুব সহজেই মিশে গেছে তাদের সাথে। 4 বছর আগে নূর দেশ ছাড়ার আগে কৌশলে এই 30 জনের টিমকে তাদের কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চে উচ্চ পদে জয়েন করিয়ে দিয়ে যায়। এটা অবশ্য আমজাদ চৌধুরীর বুদ্ধি ছিল। তিনি এই টিমের মেম্বারদের নূরের জন্য তৈরি করে দেন। এরা প্রত্যেকে নূরের এক কথায় নিজের জীবন দিয়ে দিবে বিনা প্রশ্নে। নূর তাদের থেকে চোখ সরিয়ে কনফারেন্স রুমের বাঁ পাশে বিশাল থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে চোখ মুখ শক্ত করে বিড়বিড় করতে বলল, তোমার খুনের বদলা আমি নেব আব্বু। তোমার নূর কখনো নরম মনের মেয়ে ছিল না। শুধু শান্তিতে জীবন কাটানোর জন্য সব চুপচাপ মেনে নিতাম। আমার নীরবতা আমার দুর্বলতা ছিল না, কিন্তু তারা সেটাকেই আমার অস্তিত্ব ভেবে জীবনের চরম ভুল করে বসলো। যে রাফসান শিকদারের মেয়ে তেহজিব নূর শিকদার, যার নামে পুরো শহর কাঁপত, তার মেয়ে এত নরম মনের হবে এটা যারা ভাবে তারা এখনও বোকার স্বর্গে বাস করছে। প্রত্যেকটাকে গর্ত থেকে টেনে বের করে তাদের বুক থেকে কলিজা বের করে আনবো আমি। আমি মেয়ে বলে আমি দুর্বল নই আব্বু। নির্মমতা আমার রক্তে মিশে আছে। আমার ভালোবাসা থেকে আমার হিংস্রতা তীব্র। একটাকেও বাঁচিয়ে রাখবো না, সব কয়টাকে পিঁপড়ার মতো পিষে মারবো। নূরের রক্ত লাল টলটলে চোখের দিকে তাকিয়ে আশমিনের ঠোঁট কামড়ে হাসল। এদিকে নূর এই রূপ দেখে পাশে বসে থাকা সানভীর ঘাম ছুটে গেছে। কাঁপা কাঁপা হাতে টিস্যু দিয়ে ঘাম মুছে আশমিনের দিকে ভয়াক্ত চোখে তাকালো। আশমিন সানভীর অবস্থা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলল। সানভীর চোখ বড় বড় করে তাকালো আশমিনের দিকে। 4 বছরে এই প্রথমবার আশমিনকে এভাবে হাসতে দেখল সে। যার হাসি এত সুন্দর সেই মানুষটা একদমই হাসে না, আর যখন হাসে তখন তার সেই বাঁকা হাসিতে সামনের মানুষটার কাপড় নষ্ট হয়ে যায় ভয়ে। সানভীর নিজেরও কয়েকবার হতে হতে বেঁচেছে। আমি আবারও প্রেমে পড়ছি সান, ফোনে চোখ রেখে মুচকে এসে বলল আশমিন। সানভীর কনফিউজ হয়ে গেল তার কি রিয়াকশন দেয়া।
উচিত এটা ভেবে তার এখন নূরের তেজি রূপ দেখে ভয় লাগছে, আবার আশমিনের প্রাণবন্ত হাসি দেখে খুশিও লাগছে। আশমিনের প্রেমে পড়ার বিষয়টা নিয়ে চিন্তাও হচ্ছে। নূরের যা রূপ দেখা যাচ্ছে, প্রেমে পড়ার কথা জানলে না জানি কোথায় কোথায় আগুন লাগে নিজের হাত সেঁকতে বসে যায়। পরে দেখা গেল টক্কর দেওয়ার আশমিন নিজেই খুঁজে খুঁজে তার প্রেমে পাগল কয়েকটাকে ধরে এনে আগুনে নিক্ষেপ করলো। বিশ্বাস নেই, এখনও এই কলিযুগে কাউকে বিশ্বাস করা যায় না। সানভি ডিপ্রেশনে চলে গেল টেনশনে। মিটিং শুরু হওয়ার 10 সেকেন্ড আগে আশমিনের নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে এসে বসে পড়ল। কামিনী চৌধুরী এসে পৌঁছলো ঠিক 3 মিনিট পরে, তাই তাকে আর ভিতরে ঢুকতে দেওয়া হলো না। কনফারেন্স রুমের বাইরে বিশাল এলইডি স্ক্রিনে নূরের বক্তব্য শুনতে লাগলো সে। আমি রাফসান শিকদারের একমাত্র মেয়ে তেহজিব নূর শিকদার আজ থেকে কোম্পানির হ্যান্ড ওভার করে নিচ্ছে। আজ থেকে আশমিন জাহিন চৌধুরী বা কামিনী চৌধুরী কেউ কোম্পানির দায়িত্বে থাকবে না। সমস্ত কোম্পানি আমি পরিচালনা করব। আপনারা যারা এখানে কর্মরত আছেন তারা আগামী 1 মাসের বিগত 4 বছরের সমস্ত হিসাব আমার টিমকে বুঝিয়ে দিবেন। আর অবশ্যই নিজেদের জন্য অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে নেবেন। কয়েকজনের চাকরির ব্যবস্থা আমি করে দিব। বাকি যারা বাদ পড়েছেন তারা ঝামেলা করতে চাইলে সরাসরি করে দেখা হবে। আমার কাছে উপযুক্ত রিজন আছে আপনাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। কাজে কোনো রকম গাফিলতি আমি বরদাস্ত করব না, তাই বি কেয়ারফুল। কামিনী চৌধুরী রাগে ফুঁসছে, একেও এর বাবার মতোই মরতে হবে, খুব বার বেড়েছে। নূরের দিকে তাকিয়ে ফুসফাস করতে করতে মনে মনে বলল, আমিও শিকদার বংশের মেয়ে নূর, তোর আগে জন্ম আমার, আমিও এর শেষ দেখে ছাড়ব। তোর অবস্থা রাস্তার কুকুরের মতো না করে আমি কামিনী চৌধুরী স্বস্তির নিঃশ্বাস নেব না। আশমিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে। সে যে আবার কোনো খিচুড়ি পাকাচ্ছে তা তার চেহারা স্পষ্ট। আশমিন পাশের চেহারে বিমর্ষ মুখে বসে থাকা আমজাদ চৌধুরীর দিকে তাকালো। সেও কামিনী চৌধুরীর দিকেই তাকিয়ে। আশমিন তার বাবার হাতে হাত রেখে গম্ভীর গলায় বলল, সামনে আমাদের খুব কঠিন সময় আসছে আব্বু। শিকদারদের 2 রমণীর যুদ্ধে কে পরাজিত হয় বলা যায় না। একজনের বিনাশ নিশ্চিত। আমি আমার বউয়ের পাশে আছি, তাই তার কোনো ভয় নেই। মিনিস্টার আশমিন জৈনের বউকে সে কিভাবে প্রোটেক্ট করবে বুঝতেই তো পারছো। কিন্তু তোমার কি হবে? তোমার উচিত অন্য অপশন হাতে রাখা। আমার জানাশোনা অনেক মেয়ে আছে, দেখবো নাকি? আমজাদ চৌধুরী বজুহত চোখে তাকালো আশমিনের দিকে। সে এখন সিরিয়াস মুখে নূরের দিকে তাকিয়ে। আমজাদ চৌধুরীর বুকের ব্যথাটা আবার বাড়তে লাগলো। আশমিন নূরের কেবিনে আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে। শুভ্র পাঞ্জাবির পায়জামায় অসাধারণ লাগছে তাকে। চোখে মুখে একটা নেতা নেতা ভাব আছে। নূর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন কফি খাচ্ছে আর একটু পর পরে নূরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। নূর বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। কোনো ইম্পর্টেন্ট কথা না থাকলে আপনি আসতে পারেন, আমি এখন বিজি আছি। আমিও বিজি। আশমিনের গম্ভীর গলায় ফালতু কথা শুনে কপালের ভাঁজ বাড়ি হলো নূরের। মনে মনে পেপার ওয়েট ছুঁড়ে মাথা ফাটাতে ইচ্ছে হলেও মুখে কিছু বলল না। আশমিনকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে সানভি কেবিনের বাইরে পায়চারি করেই যাচ্ছে অনবরত। আগামী 20 মিনিট পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মিটিং আছে। এখনও বের হলে আধা ঘন্টা লেটে পৌঁছাবে তারা। কিন্তু আশমিনের কোনো হেলদোলি নেই। সে বইয়ের কেবিনে ঢুকে ঘাপটি মেরে বসে আছে। সানভি কিছুক্ষণ নিজের চুল টানাটানি করে নূরের কেবিনে লক করলো। মে আই ক্যাম ইন ম্যাম? উই আর নট। আশমিনের কাটাকাট উত্তরে সানভির চিন্তায় জর্জরিত মুখটা তোতা হয়ে গেল। মুখ কালো করে দরজার ইঁদুরের মতো মাথা ঢুকিয়ে মিনমিন করে বলল, আপনার মিটিং আছে স্যার, আমরা অলরেডি লেট হয়ে গেছে।
নূর সেদিকে পাত্তা না দিয়ে একমনে ল্যাপটপে কাজ করে যাচ্ছে, যেন কেবিনে সে ছাড়া আর কেউ নেই। আশমিন সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। সানভীর গুরুত্বপূর্ণ কথা হওয়ায় উড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, বুঝলে সান, কোম্পানিতে আমার আর কোনো কাজ নেই, তাই ওসব মিটিং ফিটিং বাদ দাও। 5 বছর হচ্ছে বিয়ে করছি, এখনো বাসর করতে পারলাম না। জনগণ এটা মেনে নিবে না, বলবে যে মন্ত্রী 5 বছরে বউয়ের সাথে বাসর করতে পারল না, সে আর আমাদের কি উন্নয়ন করবে। আমি এটা কিছুতেই মেনে নিব না। আজকে বাসরের ব্যবস্থা করো, আমি বাসর না করে আর কোনো কাজ করব না। বেলি ফুল দিয়ে আমার রুমটা সাজিয়ে ফেলো। নূর আর সানভি হাঁ করে তাকিয়ে আছে আশমিনের দিকে। সানভি অর্ধেক মাথা আর বাইরে নেওয়া হলো না, ভয়াক্ত চোখে নূরের দিকে তাকালো। নূর নিজের হতভম্বতা কাটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। একটা লোক কতটা নির্লজ্জ হতে পারে তা আশমিনকে না দেখলে সে বুঝতেই পারতো না। নেতারা যে নির্লজ্জ হয় তার জ্বলন্ত প্রমাণ আশমিন নিজেই। আশমিন শয়তানি চোখে তাকিয়ে আছে নূরের দিকে। এখন আশমিনের একমাত্র কাজ হচ্ছে নূরকে ভরকে দেওয়া, যা এই মুহূর্তে খুব বেশি জরুরি। আশমিনের চিন্তাকে এক সাগর পানিতে ছুঁড়ে ফেলে নির্লিপ্ত গলায় বলল, দাঁড়িয়ে কি দেখছো সানভি, তোমার ছেলের আদেশ পালন করো। সানভির চোখ রসগোল্লার আকারে ধারণ করলো। আশমিন নিজেও কিছু চমকে গেলেও তা প্রকাশ করলো না। সানভিকে ইশারা করতেই সানভি যন্ত্রের মতো মাথা নাড়িয়ে চলে গেল। নূর এখনো হেলান দিয়ে আশমিনের দিকে তাকিয়ে। এতদিনের অপেক্ষা তাহলে শেষ হবে, আপনার কি তাই মনে হয়? ভুরু উঁচু করে আশমিন বাঁকা হেসে টেবিলে 2 হাত রেখে নূরের দিকে হালকা ঝুঁকে বলল, স্বপ্ন বাস্তব করা আশমিন জৈনের চৌধুরীর এক প্রকার নেশা, আর তা যদি হয় নিজের বউকে ভালোবাসার, তা তো কোনো কথাই নেই। তো বাসর করা আপনার নেশা? ওহ, একসাথে 2 বাচ্চার বাবা হওয়ার নেশা চেপেছে। বউ পালিয়ে না গেলে এতদিনে তো 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। তাই চিন্তা করছি, আল্লাহ চাইলে একসাথে 2 বাচ্চার বাবা হওয়া যাবে। নূর তুরু হাসল, ব্যঙ্গাত্মক গলায় বলল, বউকে নিজের কাছে রাখতে পারেন না, কেমন বর আপনি? যে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সে দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে বলুন তো মন্ত্রী সাহেব? আর কার সাথে বাসর, বাচ্চা জন্ম দেওয়ার চিন্তা করছেন বলুন তো? যে কিনা নিজের কেরিয়ার জন্য বাবার মৃত্যুকেও পরোয়া করেনি, তার সাথে? হাসালেন মন্ত্রী সাহেব, আপনার তো ভয় পাওয়ার কথা। দেখা গেল নিজের কেরিয়ারের জন্য আপনি আর আপনার বাচ্চা ফেলেই চলে গেল, তখন কি হবে? নূরের তীক্ষ্ণ খোঁচাটা একেবারে ঠিক জায়গায় গিয়ে লেগেছে। চোখ মুখ শক্ত করে ফেলছে আশমিন। রক্তিম চোখে নূরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সব সময় তাকে যে ছাড় দেওয়া হবে তা ভাবার কারণ কি মিসেস আশমিন? আশমিনের মুখে মিসেস আশমিন শুনে চমকে উঠল নূর। আশমিনের চোখের দিকে তাকিয়ে হালকা ভরকে গেলেও নিজেকে সামনে নিল সে। আশমিন চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নূরের দিকে শান্ত চোখে তাকালো। অনেকটা উদাস গলায় বলল, আমি যা জানি তুমিও তা জানো না নূর। যাই করো না কেন ভেবে চিন্তে করবে। আমি চাই না তুমি কখনো আমার সামনে দাঁড়িয়ে লজ্জিত বোধ করো। নূর অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিনের গলাটা খুব অন্যরকম শোনালো। কি এমন কথা আছে যে সে জানে না? চিন্তায় কপালে ভাঁজ পড়ল নূরের। আশমিন নিজের চেয়ার থেকে উঠে এসে নূরের সামনে দাঁড়ালো। হালকা ঝুঁকে নূরের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বি রেডি ফর টু নাইট। কথা শেষ হতে বাঁকা হেসে বেরিয়ে গেল কেবিন থেকে। নূর দাঁতে দাঁত চাপল, হিস হিসিয়ে বলল, আপনিও রেডি থাকবেন মন্ত্রী সাহেব। কামিনী চৌধুরী নিজের কেবিনে এদিকে সেদিকে পাইচারি করছে। 350 কোটি টাকার হিসাব গোলমাল। এই টাকারও সে নিজেই সরিয়েছে। কানাডা নিজের জন্য বাড়ি করেছে 2টা, বাকি টাকা নিজের বেপরোয়া জীবনযাপন খরচ করেছে। তার ধারণা মতে আশমিন বা আমজাদ চৌধুরী কেউই জানে না এই সম্পর্কে, কিন্তু আশমিন আগাগোড়া সবই জানে। সে শুধু চুপ করে আছে নূরের জন্য। তার কথা হচ্ছে,
যার সম্পদ সে নিজেই সব কিছু বুঝে নিবে। নিজের খাবার অন্যের পেট থেকে কিভাবে গলায় পাড়া দিয়ে বের করতে হবে তা নূর ভালোভাবেই করতে জানে। এখন শুধু দেখার অপেক্ষা, কখন কিভাবে গলার নিচে পা চেপে ধরে নূর। কামিনী চৌধুরী পাগলের মতো কয়েক জায়গায় কল করলো। আশানুরূপ কোনো ফল না পেয়ে ফোন ছুঁড়ে মারল দেওয়ালে। হিতায় জ্ঞান হারিয়ে নিজের চুল টানতে লাগলো। ল্যাপটপের স্ক্রিনে কামিনী চৌধুরী বেহাল দশা দেখে উচ্চস্বরে হেসে উঠল নূর। মুখ দিয়ে চুক চুক শব্দ করে বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে আবার বউ সাজতে হবে, আশমিন জয়ীন চৌধুরীর বউ। আশমিন নূরের অফিস থেকে বেরিয়ে মন্ত্রণালয়ে চলে গিয়েছিল। মিটিং শেষে নিজেই 2 ঘন্টা পিছিয়ে দিয়েছিল। সারাদিন নিজের অফিসে ব্যস্ত ছিল সে। এদিকে তার কথা মতো সানভি সত্যি সত্যি বাসর সাজিয়ে বসে থাকবে তার ধারণাতে ছিল না তা। রাত 10টায় নিজের বিশাল গাড়িবহর নিয়ে নূর মঞ্জিলে প্রবেশ করলো আশমিন। দেহরক্ষীরা বের হয়ে তার গাড়ি ঘিরে দাঁড়াতেই বেরিয়ে এলো আশমিন। প্রচণ্ড গরমে আর ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চাইছে। এসি গাড়িতে থাকা সত্ত্বেও ঘামে সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেগে আছে। বাড়িতে ঢুকতেই ভুরু কুঁচকে ফেলল আশমিন। চারদিকে ফুলের গন্ধে মোমো করছে। মাথায় হালকা চাপ দিতেই মনে পড়ল সকালের কথা। বিরক্তিতে মুখ থেকে উচ্চারণ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল আশমিন। নূর নিশ্চয়ই এসব নিয়ে কোনো মাথা ঘামায়নি। রুমে ঢুকে আরেক দফা চমকে গেল আশমিন। নূর বউ সেজে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। সারা রুম যেন ফুল দিয়ে ঢেকে ফেলছে। এত বেলি ফুল কোথা থেকে জোগাড় করলো তাও চিন্তার বিষয়। ফ্রেশ হয়ে আসুন মন্ত্রী সাহেব। নূরের কথায় ঘোর ভাঙল আশমিনের। কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে খাট বরাবর রাখা ইজি চেয়ারে বসে পড়ল নূর, মুখে বাঁকা হাসি বিদ্যমান। 10 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আশমিন। নূর কিছু একটা নাড়াচাড়া করছে নিজের হাতে। আশমিন ট্রাউজার আর সাদা শার্ট পরছে, বুকের কাছে কয়েকটা বোতাম খোলা। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এদিকে নূরকে দেখে বারবার ঢোক গিলছে আশমিন। আজকে সে বাসর করতে চায় না। এমন জ্বালাময়ী রূপের সাথে বাসর করা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। আশমিন কিছু একটা ভেবে নূরের দিকে এগিয়ে যেতেই নূর নিজের হাতের লাইটটা বিছানায় ছুঁড়ে মারল। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ফুল সজ্জিত খাটটিতে। আশমিন পকেটে হাত গুজে দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে রইল সেই আগুনের দিকে। নূর বাঁকা হেসে ব্যঙ্গাত্মক গলায় বলল, আপনার বাসর এই আগুনের মতো উজ্জ্বল হোক মন্ত্রী সাহেব। আশমিন 2 কদম এগিয়ে একটা সুইচ টিপতেই উপর থেকে পানি পড়তে লাগলো। আশমিন আর নূর মুহূর্তেই কাকভেজা হয়ে গেল। নূর কটমট চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের মাথার চুলগুলো উল্টো নূরের কাছে গিয়ে কোমর আঁকড়ে ধরে দাঁড়ালো। ঠোঁট জোড়া নূরের কাঁধে চেপে গুনগুন করে গাইতে লাগলো, আগুনে দেখছো কি, আগুন হয়ে জ্বলছি আমি। তুমি যাকে আগুন বলো আমি তাকে বলি পানি।